এ কি, কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে তারপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটা একটা কোটা আছে, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবে এসে, সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারদিকে জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়িই নয়, আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি কারোর ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড। এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা, রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। ওই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। অর্থাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণ অজানা সকলের। তবে আজকাল এই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাসই না করে। এটাকে চোরের কারসাজি হল বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষের যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। প্রথমত 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসে শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামের ছাগল মুরগি 2 দিন মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু তৃতীয় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুরের পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত। এরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হলো ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদারদের। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকে। আবার তার মধ্যে যার বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তায় ঘুমই হয় না ঠিক। এটা ছিল বুধবার। 2টো থালার ভাত ডাল ইঁচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুরে খেলো ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেইখানেই তাদের নৈশভোজ সারলো। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা দুটো দিয়ে আয় সুজয়ের বাড়িতে, আমি ততক্ষণে হাত পাও ধুয়ে নিই। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুরের কাছে গিয়ে যা দেখলো তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ চাপটে ধরে জলের মাঝখানে দিকে নিয়ে গেছে। তাদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকজনেরা দৌড়ে আসে। তারাও দেখলো এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নামে সেই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশে গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরকে দায়ী করলো। তাদের মতে এই পুরো ঘটনার পিছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরকে বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলো না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলো। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজ করে দেবে। ইতিমধ্যে খবর হলো রতন নাকি মারা গেছে। অনেকদিন জ্বরে ভুগেছিল, জ্বরের ঘরে ভুলভাল বকছিল, তারপর একসময় সে মারা যায়। এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয়। তার ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে।
তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভর অমাবস্যা ছিল সেদিন। রাত প্রায় 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয় তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাতে দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না। একবারে কালো, অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো আবরণটার উপরে ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করে গলায় বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? এই অবয়বটা কি রকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে ওঠে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এতকাল ধরে পুকুরের পাড়ে আছি, কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নিচু মানসিকতা রে! একে হয় তোরা শাস্তি দে, না হলে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শোধায়। ও ভরদুপুর বেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায়। সৈকতের মা বাবা সৈকত কেউই ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল। সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মা সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার। আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট মেয়েটাকে নিয়ে কি নাচন কোদন, কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। ওইদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটাকে মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে এই ছোট মেয়েটাকে ভরদুপুরে নিয়ে এসে পুকুর পাড়ে বাচ্চা মেয়েটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামের সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেকে বাঁধেনি ওই সুপ্রিয়ার। বলে উঠল, ও দাদা, দাদা কি হলো? ও দাদা, শরবত নেবেন নাকি? একেবারে ধর্মর করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্পটা টাইপ লিখছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। তো কে ডাকছিল আমাকে? আমি জানালার বাইরে তাকালাম, দেখি এক আমপোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার শরবত লাগবে না আমি ট্রেনের জানালাটা বন্ধ করে আবার কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপর আমার পিলে চমকে গেল। এটা কি করে সম্ভব? ট্রেন তো দ্রুত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানালার বাইরে ওই লোকটার সাথে কথা বললাম, সে কে ছিল? সেদিন আর আমার গল্পটা লেখা হয়ে উঠল না।